অধ্যাপক গুলাম আজম সাহেব থেকে শুরু করে মীর কাসেম আলী সাহেব পর্যন্ত, 2 জন সাবেক আমির, 3 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। আমরা সবাই 15.5 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের সত্যিকার অর্থে ভুক্তভোগী ছিলাম। সমাজের কোন শ্রেণী পেশার মানুষ, কোন ধর্মে বর্ণের মানুষ এদের হাত থেকে রেহাই পায়। কার্যত তারা দেশের মালিক বনে গিয়েছিলেন, আর জনগণকে তারা তাদের প্রজা মনে করতেন। বরঞ্চ কিছু কিছু দেশে যেখানে জনগণ প্রজা হিসেবে বিবেচিত হয়, তাদের সাথে এত নিকৃষ্ট আচরণ করা হতো না যা নিজ দেশের মানুষের সাথে বিগত শাসক গোষ্ঠী আচরণ করেছে। 2009 সালে তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, একটা ডিজাইন্ড ইলেকশনের মাধ্যমে। এটা তাদের নিজস্ব দলের লোকেরাও বলেছে, আবার তাদের পার্টনার এরশাদ সাহেবও বলেছে, তারা স্বীকার করে নিয়েছে। এরপরে ক্ষমতায় এসে তারা বেপরোয়া হয়ে উঠলেন। পিলখানায় তাদের ক্ষমতা ধারণ করার, গ্রহণ করার 2 মাসও পুরা হলো না, নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করা হলো। তাদের পরিবারের কতিপয় সদস্যের সাথেও অসৎ আচরণ এবং হত্যাকাণ্ডের পথ তারা বেছে নিল। এই অবস্থায় এখান থেকেই তাদের খুনের রাজনীতির সূচনা। তারপরেই আপনারা লক্ষ্য করেছেন, সেনাবাহিনীর পরে তারা হাত দিল জামাত ইসলামীর গায়ে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। জামাতে ইসলামীর এক এক করে 11 জন শীর্ষ নেতা, অধ্যাপক গুলাম আজম সাহেব থেকে শুরু করে মীর কাসেম আলী সাহেব পর্যন্ত, 2 জন সাবেক আমির, 3 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের পিছনে কে ছিল? বিচারকের আসনে বসা একজন ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতা লিখতে গিয়ে তিনি সেটা প্রকাশ করে দিয়েছে, এসকে সিনহা। তাকে দিয়েও তৎকালীন সরকার অনেক আকাম কুকাম করিয়েছে। শেষ পর্যন্ত জুডিশিয়ারির সাথে যখন কনফ্লিক্ট হয়েছে, সেই জায়গায় এসকে সিনহা সরকারের সাথে আপোষ করেননি, তাই তাকে অস্ত্রের ধমক দিয়ে, জীবন হানির ধমক দিয়ে তাকে দেশ থেকে তারা তাড়িয়ে দেয়। বাংলাদেশের ইতিহাসে এইরকম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গায়ের জোরে কোনো সরকার তাড়িয়ে দিয়েছে, এর আগে কোনো ইতিহাস রচনা হয়নি। তিনি তার বইয়ে লিখেছেন যে কার ডিকটেশনে, কার ইচ্ছা পূরণের জন্য কেন এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল। এই অপকর্মের প্রতিবাদ করেছে আমাদের সহকর্মীরা, এবং বিশেষ করে সাইদি সাহেবের রায়ের পরে সারা দেশের দলমত নির্বিশেষে মানুষেরা এটাকে দমন করতে গিয়ে একে একে শেষ পর্যন্ত তারা আমাদের 1000 খানেক সঙ্গীকে হত্যা করেছে। যে মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে বলা হয় বিবেক, তাদের অনেকেরও ভূমিকাটা সরকারকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে বেপরোয়া করে তুলেছিল। একদিকে দলীয় কর্মীদের বাবা, আরেকদিকে মিডিয়া জগৎ থেকে তার সমর্থন, এই দুইটা মিলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। অবশ্য মিডিয়া সকলের অবস্থা একই ধরনের ছিল না, অনেকে অপকর্মের প্রতিবাদও করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, হাউস বন্ধ করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এসব মেনেও তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ।
এটি জাতির বিবেক, এটি জাতির দর্পণ, এমনই হওয়া উচিত।